বিএনপির সাথে রাজনৈতিক ঐক্য বা ঐক্য করতে রাজি আছেন বলে বলেছেন আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, আমরা সবাই জানি। সো উনি তো অনেক কথাই বলেছেন এর আগের সময়, এবং প্রত্যেকটা কথার আসলে রিপ্লাই কিভাবে দিব আমরা। আসলে আওয়ামী লীগ যেটা করেছিল লাস্ট 16টা বছর, এবং এই ছাত্র আহ, অভ্যুত্থান এবং হচ্ছে ছাত্র জনতা যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে উনি অনেক অনেক কথা বলেছেন। এই মুহূর্তে এখন সুর চেঞ্জ হয়ে গেছে, আমরা অনেক জায়গায় অনেক কথা শুনতে পাচ্ছি। বিএনপি নরম সুর দেখাচ্ছে আওয়ামী লীগের প্রতি, এবং হচ্ছেও এটাই এরকম বিষয়টা, যেটা সাধারণ মানুষ কেউ এটাকে অ্যাকসেপ্ট করছে না, বা এটাকে কেউ সাধুবাদ দিচ্ছে না, আমরা অন্ততপক্ষে বলতে পারি। সেই জায়গায় উনি ঐক্যের কথা কেমনে বলতে পারে, বা উনি যদি বলি এত বড় দুঃসাহস কোত্থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো? যদিও এটার রিপ্লাই দিয়েছেন, প্রত্যুত্তর দিয়েছেন আমাদের মির্জা ফখরুল ইসলামকে, ভূতের মুখে রাম রাম এবং ঘোড়ার ব্যাপারটা উল্লেখ করে বলেছেন। সো এগুলো আলাদা বিষয়। উনি যে কথাগুলো বলেছেন এগুলো তো ডেফিনেটলি একটা সফট সাইন যদি না থাকে, সিগন্যাল না থাকে, সেক্ষেত্রে তো এই ধরনের কথা বলার সুযোগ নেই। হয়তোবা বিএনপির মধ্যেও এই টাইপের কোনো বিষয় আছে, যেটার কারণে হাসান মাহমুদের মতো ব্যক্তি উনি কথাটা বলেছেন। নির্লজ্জতা একটা লিমিট থাকে, মানে সেই জায়গায় নির্লজ্জ, আসলে ওনাকে নির্লজ্জ বলাটাও অনেকটা বেমানান। একজন টিচার মানুষ, ভদ্রলোক, মানে আওয়ামী লীগের রাজনীতি করলে হয়তো বা এরকমই হয়ে যায় মানুষ। আমি অনেক এর আগের গুলোর কথা বলতে পারবো না, বাট রিসেন্ট যারা টিচার লেভেল বা টিচিং প্রফেশন যারা ছিল, তাদের বেশি কম বেশের মধ্যে হাসান মাহমুদ একজন অন্যতম, যা একটা ভালো একটা ডিগ্রি ছিল সব কিছু মিলে। সে ব্যক্তিও আসলে অনেক 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 আজে বাজে কথা বলতে, এবং আমরা সব শুনেছি, এবং তার দলের মধ্যেও এই টাইপের ব্যাপারগুলো নিয়ে অনেক কথা আছে, এবং ওনাকে অনেকে অপছন্দ করতো, এবং সব বিষয়গুলো আমরা আমরা ম্যাক্সিমাম মানুষই জানি। কিন্তু সেই মানুষটা লন্ডনের একটা বেসরকারি চ্যানেলে এভাবে কীভাবে বলতে পারে, বা একটা এসএস, আমি যতটুকু জানি একটা চ্যানেলে, সেখানে উনি সাক্ষাৎকার দিচ্ছেন, এবং উনি অনেক 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 কথা বলেন। আচ্ছা, এগুলো আমি কেন বলছি, কথা বলার সুযোগটা কোত্থেকে আসলো, কি বলেছেন সেটাও তো আপনাদের শোনা দরকার। একটু যদি শোনেন, সেটা হচ্ছে উনি এটা ফার্স্ট সাক্ষাৎকার দিয়েছেন, এবং যদি বলা যায়, সরি, মানে আওয়ামী লীগের কোনো যদি হ্যাভিয়েট প্রার্থী থাকে যিনি আসলে বা এই 5 আগস্ট পরবর্তী কোনো বক্তব্য দিয়ে থাকেন, সেটা আমরা জানি হাসান মাহমুদই ফার্স্ট টাইম দিয়েছেন। উনি বলেছেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে উনি তার দল তৈরি হচ্ছে, এটা একটা কথা বলেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার মানে হাস্য, মানে মানে এটা, মানে আপনারা তো বুঝতে পারছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছেন। হাউ ফানি! মানে লাস্ট 16টা বছর গণতন্ত্র ছিল বাংলাদেশে। ওয়াও, গুড। বাংলাদেশে আমরা কথা বলতে পারছি। আমি পার্সোনালি কখনো কথা বলতে পারিনি। আমি কোন দল করি সেটা ভিন্ন বিষয়, আমি কোন মতাদর্শ ফলো করি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমি কথা বলতে পারিনি, আমি সাহস করতে পারিনি। আমি এখন যদি কোনো নিউট্রাল জায়গা থেকে, নিউট্রাল আমি কার পক্ষে কথা বলবো? নিউট্রাল কথা বলতে জনগণের পক্ষে কথা বলতে হবে। সেটা যদি জামাত ইসলাম যদি ভালো করে জামাত ইসলাম ভালো বলতে হবে, বিএনপি যদি করে বিএনপির জন্য ভালো বলতে হবে। এখানে কোনো এখানে দ্বিমত করা বা এখানে লুকোচুরি কোনো বিষয় নেই। কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলার কোনো সুযোগ আছে? কোনোভাবে সুযোগ আছে? কোনোভাবে সুযোগ নেই। আচ্ছা, আর রোববার, মানে লাস্ট, এই আমাদের লাস্ট রোববার 3 নভেম্বর উনি বলেছেন যে লন্ডন ভিত্তিক চ্যানেল এস, যেটা আমি বলেছিলাম টেলিভিশন সাক্ষাৎকার, উনি বলেন যে এখানে অনেক অনেক কথা বলেছেন, দেশ ছেড়েছেন এর কথা বলেছেন, বিভিন্ন বিএনপির বক্তব্যের কথা উনি সাপোর্ট করছেন, এবং বিএনপির বিভিন্ন নেতার বক্তব্যকে উনি একমত পোষণ করছেন, এবং ঐক্যের ব্যাপারে কথা বলেন। এবং সবচেয়ে মজার বিষয়, বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছে, একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন কথা বলছে, সেটির সঙ্গে আমরা একমত, এবং প্রয়োজনে বিএনপির সঙ্গে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব। তো কার বিরুদ্ধে করবেন? বিএনপি এখন কার এগেনস্টে কাজ করবে তাহলে? অন্তর্বর্তীকালীন সরকার বা জামাত ইসলামী বা সাধারণ জনগণ, তাই তো? মানে বিএনপির সাথে যদি আপনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, আন্দোলন করেন, তাহলে তো এই মানুষগুলোর সাথে আপনার মানে অ্যাগেনস্টে, আপনার বিরুদ্ধে, সেটাই তো আপনি বুঝতে যাচ্ছেন। ফাইন। আওয়ামী লীগ তটস্থ, হতাশ, কোণঠাসা, এরকম একটা বক্তব্য যখন উপস্থাপিত করছে, শীর্ষক এই অনুষ্ঠানে অভিমত নামে সাক্ষাৎকার নেন বুলবুল হাসান উনি। তো এটা ভার্চুয়ালি উনি সংযুক্ত হন। উনি এখানে বলে যে আমরা একাদশ
এক-১১ সরকারের সঙ্গে একযোগে কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র মুক্তির জন্য আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসেছে। আমরা জানি ১-১১ বিষয়গুলো জানি। সেখানে -2 ফর্মুলার ব্যাপারটা আসছে এবং পরবর্তীতে আওয়ামী লীগের ক্ষমতায় আসার ব্যাপারটা আসছে। আমরাও জানি সেখানে নির্বাচন কমিশন শামসুল হুদা থেকে শুরু করে কীভাবে কী নির্বাচন হয়েছে, কাকে আনার চেষ্টা ছিল, সব কিছু আমরা জানি। এখানে লুকোচুরি কিছু না। তিনি এখানে বলেন, এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিংবা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যগুলো দিচ্ছেন অনেকগুলোর সঙ্গে আমরা একমত। ওয়াও, গ্রেট। তারেক রহমান এখন হয়ে গেছে জনাব, মির্জা ফখরুল ইসলাম সাহেব হয়ে গিয়েছেন। খুব আশ্চর্যজনক ব্যাপার। তারাই কীভাবে কথা বলতো, তারেক রহমানকে ব্যক্তিগত আক্রোশের একটা লিমিট যদি থাকতো, নির্লজ্জতার, এই শব্দটা বলতে বাকি ছিল জাস্ট আওয়ামী লীগের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন টিচার মানুষ, ওনাকে সবাই সম্মান করে বাংলাদেশে। ওনার রাজনীতি স্ট্যান্ড কি, ওনার সাহস নিয়ে যদিও কথা বলে, অনেক বিষয় নিয়ে কথা বলা যেতে পারে, বাট একজন সজ্জন রাজনীতি ব্যক্তি হিসেবে, একজন সুষ্ঠু সুন্দর মনের মানুষ হিসেবে মির্জা ফখরুল ইসলামকে মানুষ সম্মান করতো, এখনও করে। সেই মানুষটাকেও আওয়ামী লীগের মানুষ অনেক নেতা কথা বলতে একটু চিন্তা করেনি। এরকম একটা আওয়ামী লীগ দল ছিল। আমরা হাসান মাহমুদ থেকে শুনি না এইসব কথাগুলো, এখন শুনছি জনাব, সাহেব। ওয়াও, গ্রেট। আচ্ছা, তখন উনি আরও বলেন, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা, এটা উনি ছাত্রলীগের বিষয়টা বলছেন। এই যে প্রশ্ন তুলেছেন, আমি এটার সঙ্গে একমত। এমনকি ছাত্রলীগকে কাগজে কলমে নিষিদ্ধ করবে সেটির বিরুদ্ধে তার বক্তব্য দিয়েছেন, আমি তাদের এই বক্তব্যের সঙ্গে একমত। এখন সব বিষয়ের সাথে একমত। দেখেন, এটাকে অ্যাড্রেসটা করতেছে বিএনপিকে, অর্থাৎ বিএনপির যে রিসেন্ট কিছু মুভমেন্ট, সেই মুভমেন্টের কারণে বিএনপিকে এই বিষয়গুলো উল্লেখ করে নিয়ে কথাগুলো বলছে। এটা রং কিছু না, বলতে পারে, বা বিএনপির সাথে রাজনীতির যে ব্যাপারগুলো এখন বিভিন্ন জায়গায় মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টগুলোতে উনি মনে করেছে বিএনপি হয়তো ওনাদের গুড অ্যালাইন হতে পারে, গুড অ্যালাইন হয়ে গুড অ্যালায়েন্স একটা করে ওনারা অন্য কিছু রাজনৈতিক ফায়দাও নিতে পারে, এই ধরনের প্ল্যানিং করছে। আর বিএনপি সম্পর্কে বরাবরই বাংলাদেশের মানুষ জানে বিএনপি কেমন বা কি করেছে। সো এখানে বিএনপি যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, সেক্ষেত্রে তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেবে বিএনপির ব্যাপারে কি বলবে না বলবে, ফাইন। আচ্ছা, সেটা ভিন্ন বিষয়। তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব তাদের শীর্ষ নেতার বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলোর সাথে আমরা একমত, এবং আমাদের একটা লক্ষ্য হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলতেছেন, চিন্তা করেন। আমি এইখানে ভিডিও করছি, আমার কাছে এই বক্তব্য কথাগুলো শুনতেও আমার কাছে কেমন যেন আমার কাছে কষ্ট হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আমি একজন মিথ্যাবাদী, একজন সন্ত্রাসীর কথাগুলোকে নতুনভাবে আমি আবার রিপিট করছি, কেমন যেন আমার কাছে ভালো লাগছে না। উনি অবাধ কথা বলছে, সুষ্ঠু নির্বাচন কথা বলেছেন, যারা 2014 সাল, 18 সাল, 24 নির্বাচনগুলো করে ফেলেছে উইদাউট ভোট, মানুষকে ভোট দিতে যায়নি। ভোট দিতে যাওয়ার, আমরা যখন ভোট দিতে গেছি সেখানে ভোট দিতে পারিনি, ভোট হয়ে গেছে। আমাদের সামনে ফিঙ্গারপ্রিন্ট বা ইভিএম মেশিন যেখানে ছিল সেখানে ক্লিক দেওয়া হয়ে গেছে, আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, সাক্ষী আমি। সেখানে উনি এখন অবাধ সুষ্ঠু নির্বাচন কথা বলেন। ছাত্রলীগের ছেলেরা প্রত্যেকটা জায়গায় জুলুম, অন্যায়ের লিমিট ক্রস করছে, সে জায়গায় উনি অবাধ সুষ্ঠু নির্বাচন কথা বলেছে। নির্লজ্জ একটা লিমিট থাকা উচিত। আমি জানি না উনি একজন টিচার মানুষ কীভাবে কথাগুলো বলতে পারে, ওনার কি বিবেক বোধ নাই? উনি কি চিন্তা করতেছে না মানুষ কি চিন্তা করে ওনার সম্পর্কে? একজন মানুষ তো বয়স হলেও মানুষের মিথ্যা কথার বা একটা কথা যে বলছে সেটা ভারত তো আছে, বা এই লোকগুলোর কি আসলে মৃত্যুর কোনো ভয় নেই? আমি তো জানি না, আসলে মানুষ তো মরণশীল, যে কোনো সময় মানুষ মারা যেতে পারে, এদের কিছু মৃত্যুর ভয় নেই? ওরা কি করেছে? বা আমি অন্যায় করেছি একজনের সাথে, আমি কি এটা মাথার মধ্যে আমার সেন্সটুকু নেই আমি যে অন্যায় করলাম এই লোকটার সাথে? কেমনে হয়? আমার তো খুব আশ্চর্য লাগে। মানুষ তো এটা চিন্তা করে একটা পর্যায়ে। আচ্ছা, যাই হোক, এটা সন্তান সন্ততির কথা চিন্তা করে না। তিনি বলেন, আমি অনেক আউট অফ কনটেক্সটে চলে আছে। তিনি বলেন, কোনো সরকারই কিন্তু শেষ সরকার নয়, মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রে আমরা শেষ সরকারই ছিলাম না। দ্যাট মিনস উনি বলতে আছে খুব ভালো আর কি, উনি শেষ সরকার ছিল না, এখন আসছে, এটাকে উনি সাপোর্ট করছে, উনি আবার আসবে প্ল্যানিং করছে, করতে পারে, স্বপ্ন দেখতে পারে, আসার প্ল্যানিং বা করতে পারে, আবার মানুষকে বোঝানোর চেষ্টা করতে পারে, হয়তো বা মানুষ আসতেও পারে। বাংলাদেশের মানুষ তো ভুলে যায়, বাংলাদেশের মানুষ 10 টাকা চাল খাওয়ার জন্য ভুলে গিয়েছে বিএনপিকে, বা জামাতকে ভুলে গিয়েছে। 10 টাকা চাল খাবে, ডিজিটাল বাংলাদেশ করবে, এই জন্য বাংলাদেশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। 10 টাকা চাল আমি খেতে পারিনি। 16 ইয়ার্স আওয়ামী লীগের এই সময়টুকু প্রত্যেকটা সময় আমার মনে ছিল, প্রত্যেকটা সময়
10 টাকা চাল কখনো কিনেছি আমার কাছে মনে হয়নি। কোনো কিছু এখন কম্পেয়ারিং হতে পারে, ওই সময়ে 10 টাকা এখন একটু বেশি এরকম ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে তো মানে যে সময়টুকু কথা বলেছে সেই সময়টুকু পরপরই সময়ও আওয়ামী লীগ আসলে খাওয়াতে পারেন। যাই হোক, এগুলো রাজনৈতিক কিছু স্ট্যান্ড আমরা জানি, কিন্তু এরকম নির্লজ্জ বেহায়াপনার আসলে একটা লিমিট যে থাকে সেটা আসলে ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ। এবং জামাত ইসলামের রাজনীতি নিষেধের বিষয়ে এক প্রশ্নের জবাবে যখন উনি বলেন, আমরা একটা হাসামাত বলেন যে এই প্রসঙ্গে আজকে আমি কিছু বলতে চাই না, তবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না। দ্যাট মিনস হচ্ছে ওনারা যদি সুযোগ থাকে জামাত ইসলামের সাথেও অ্যালাইন করে আসতে পারে, জামাত ইসলামকে বোঝানোর চেষ্টা করতে পারে যে আমরা আপনাদেরকে যা বলেছি মাফ করে দেন, ক্ষমা করে দেন, ফাঁসি দিয়েছি যাদেরকে। মানে উনি এখন রাজনীতি নিষিদ্ধ যে করেছে, মানে তারাই তো করেছে 4 আগস্ট জামাত ইসলামীকে, সেটাকের ব্যাপারে হচ্ছে কোনো নিষিদ্ধকে আমরা সাপোর্ট করছি না। এটা হয়তো বা দুটো কারণ হতে পারে, ওনাদের নিষিদ্ধের একটা ব্যাপার আসতেছে, সেই ব্যাপারে যদি আসে সেজন্য ওনারা আগ থেকে এই বিষয়টাকে অ্যাভয়েড, মানে এটাকে কোনোভাবে নিউট্রাল করার চিন্তা ভাবনা করছে, নিষিদ্ধ করার তো সমাধান। এবং আমরা বিভিন্ন মহল থেকেও শুনতে পাচ্ছি কোনো দলকে নিষিদ্ধ করাটা আসলে কখনো সলিউশন না, সেটা আমিও সাপোর্ট করি, নিষিদ্ধ আসলে কখনো সলিউশন হয় না, কিন্তু সেটাকে আমাদের অন্যভাবে আমাদের তাদেরকে প্রতিহত করতে হবে, সেটা হচ্ছে সামাজিকভাবে এবং পারিবারিক বলেন, ঘরে যে লোকটা আওয়ামী লীগ করে তাকেও আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত। মানুষকে একাকিত্ব যখন রাখবেন সে মানুষটা হয় চেঞ্জ হয়ে আসবে, আর না হয় তার যে শাস্তি সেই শাস্তি সে প্রায়শ্চিত্ত করবে, এটা আমার বিশ্বাস। যাই হোক, তিনি বললেন যে বাংলাদেশ একটি উচ্চকক্ষ দরকার, যেভাবে ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশ আছে, এখন পাকিস্তানের নামও মেনশন করছে। ওয়াও, গ্রেট। এবং মানে আনবিলিভেবল যে পাকিস্তানকে সবার সময় মুক্ত, সেই পাকিস্তানের কথা নিয়ে বললাম, মানে আমি কি বলবো, আমার তো কিছু বলার না, আপনার এটা জাজমেন্ট দিয়ে। তার মাধ্যমে বুদ্ধিজীবী নাগরিক সমাজকে রাষ্ট্রীয় কাজে যুক্ত করা যাবে। উনি এখন অনেক ফর্মুলা দিচ্ছে এবং প্রসেস বলে দিচ্ছে কীভাবে কী করা যায়। আমাদের দেশে বিরাট একটা বুদ্ধিজীবী সমাজ আছে, বুদ্ধিজীবী সমাজকে ক্যাচ করার প্ল্যানিং করতেছে গুড ওয়ান। বিরাট একটা নাগরিক সমাজ আছে, সেটাও বলেছে রাষ্ট্র পরিচালনায় তারা অবদান রাখতে চায়, অবদান রাখতে পারে, কিন্তু তারা ব্যাপকভাবে মনে করে তাদের সুযোগটা দেওয়া হচ্ছে না। দেখেন এখানে একটা পিন মেরে দিল হালকা করে, পিনসটা হচ্ছে যে মানে বুদ্ধিজীবী সমাজ বা বুদ্ধিজীবী টাইপের সুশীল যারা আছে তাদেরকে সুযোগটা দেওয়া হচ্ছে না, এটা তারা মনে করে। আমি মনে হয় না এরকম কোনো বুদ্ধিজীবী পেয়েছে বা এরকম মনে করে, বাট এটাকে উনি মানে এটা আসলে আওয়ামী লীগ এই জিনিসগুলোই করে, ষড়যন্ত্র বা মানুষের মধ্যে কথাটাকে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে মানুষটাকে চিন্তা জগতে একটু চিন্তা, হ্যাঁ এখন তো বুদ্ধিজীবী অনেক করবে, আমরা তো সুযোগ পাচ্ছি না। রাষ্ট্র পরিচালনা, একটা সমাজ বা একটা কী বলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসগুলো পরিচালনা করা কি এত সহজ? আপনি অনেক কোয়ালিফিকেশন একাডেমিশিয়ান হতে পারেন, আপনার অনেক ডিগ্রি থাকতে পারেন, এগুলো এত সহজ? সে কিন্তু রাজনীতিবিদরাই পারে। আচ্ছা যাই হোক, এখানে পারবে না ব্যাপারটা এরকমও বলছেন, একটা অটো সিস্টেম যে কোনো যে মানুষ চালাতে পারে, একজন মানে পাগল এবং অন্যান্য কী বলা যায় বিবেক বুদ্ধিহীন ছাড়া, কিন্তু সেই জায়গায় এত সহজ না আমরা যেটাকে ইয়ে করি, কারণ এখানে একটা নিজস্ব একটা কোয়ালিফিকেশন ব্যাপার আছে, কিন্তু এটাকে উনি এখানে ইনপুট দেওয়া হচ্ছে, আমরা জানি এগুলো করে। হাসান মাহমুদ বলেন, আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচনের ব্যবস্থায় একজন সাধারণ বুদ্ধিজীবী পক্ষে নির্বাচিত আশা করেন। আমি বারবার বললাম এখানে বুদ্ধিজীবীদেরকে উনি এখন খুব মানে ইয়ে দিচ্ছে, আমরা যেটাকে বলি তৈলমর্দন করার চেষ্টা করছে। তিনি বলেন ইলেকট্রাল কলেজের মাধ্যমে যদি এরকম একটা উৎসব হয় তাহলে আমাদের দেশে বুদ্ধিজীবী শ্রেণীকে, আমাদের দেশের নাগরিক সমাজকে আমরা সেখানে সমৃদ্ধ করবো। ওকে ওয়েল, এখানে উনি আরও অনেক কথা বলে, এগুলো আসলে এই কথাগুলো আপনারা জানেন কি হয়েছে না হয়েছে। আমি জাস্ট এটা বললাম যে একটা মানুষ 16টা বছর কত মানুষকে নির্যাতন করেছে, কত মানুষকে গুম করেছে, মায়ের কান্না, চোখের পানি, কত মানুষ, সেই মানুষটা এখন ভালো সাজার চেষ্টা করছে। এগুলো আমাদের কারণে করে, আমরা ভুলে যাই আওয়ামী লীগকে, আমরা ভুলে যাই কি হয়েছিল। আমি এই জন্য রিমাইন্ড করতে চাই, আপনারা ভুলে যাবেন না। আমরা দেখেছি কন্যার সামনে মোবাইলে রেখে একজন কক্সবাজারের একজনকে কি মাদকদ্রব্য অভিযান নামে তাকে মারা হয়েছে, আমরা এগুলো দেখেছি, ভাইরাল হয়েছে ওই সময়টাতে। এগুলোর মতো মানে নিষ্ঠুর এই টাইপের কাজগুলো আওয়ামী লীগ করেছে, সে আওয়ামী লীগ এখন ভালো চেষ্টা করছে আমাদের মাঝে। আমি বলছি না তাদেরকে সবাইকে মামলা দিতে হবে, মেরে ফেলতে, আমি এগুলো পক্ষে না, কিন্তু তারা যে অপরাধ করেছে সে অপরাধে তাদেরকে তো মানসিকভাবে শাস্তি দিতে হবে। আমি এই মুহূর্তে যে কোনো আওয়ামী লীগকে দেখলে অন্ততপক্ষে কথা বলি না, আমি অন্ততপক্ষে তাকে বলে যে আল্লাহ আপনাকে ভালো রাখুক, তাকে আমি অ্যাভয়েড করছি, এটা তার জন্য বড় শাস্তি। আপনি এটা করবেন। আমি হাসান মাহমুদের এই বক্তব্যগুলো যখন শুনলাম আমার কাছে মনে হলো আমি একটা ভিডিও করি। একটা মানুষ টিচিং প্রফেশনাল থাকার পরও তার যখন স্বাভাবিক জ্ঞান থাকে না, সে মানুষটা কেমন হতে পারে? তারই কি প্রমাণ এই হাসান মাহমুদ? মানে এটা কি আওয়ামী লীগ করলে কি মানুষ এরকম হয়ে যায়? মানে আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ করলে একটা মানুষ এই টাইপের হয়ে যায়, তার মধ্যে বিবেক বুদ্ধি থাকে না, তার মধ্যে পশুত্ব জেগে ওঠে,
তার মধ্যে হিংসাত্মক মনোভাব তৈরি হয়, ষড়যন্ত্র তৈরি হয়, মিথ্যা কথা তৈরি হয়, একটা মানুষের মানে ফেরাউনের চরিত্র তার মধ্যে ফুটে ওঠে। এরই না মনে হয় আওয়ামী লীগ। হাসান মাহমুদের বক্তব্যগুলো তাই বলছে। পুরো বক্তব্যটা আপনারা দেখে নেবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে যাব এবং আপনারা আশ্চর্য হবেন বরাবরই আসলে কী কী বলেছে সে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।